আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার উপরে হামলা হয়েছে, পৈশাচিক হামলা, এবং তার গাড়ির কাঁচ ব্যাপকভাবে ভাঙচুর করে মেরে ফেলতো তাকে। হ্যাঁ, এটি নিশ্চিত তাকে মেরে ফেলতো। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়িতে আক্রমণ করা হচ্ছে এই মুহূর্তে জামাত আওয়ামী লীগের। এদিকে আজ জামাত কর্মীরা তারেক রহমানের উপর ভয়াবহ অ্যাকশন নিয়েছে রাজপথে। সারা দেশে তুলপার পরিস্থিতি হয়, জামাত বিএনপি মুখোমুখি, এই নিয়ে সবার মধ্যে কান্নার জোয়ার ভাসছে। ওই গাড়ি বহরের মধ্যে বিরাট হামলা চারিদিক থেকে, ভয়াবহ ব্যাপার না? প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা, ভাবা যায় না। হত্যার জন্যই তো আক্রমণটা করছে। হ্যাঁ, একজন প্রধানমন্ত্রীকে মারতে চায়। কাদের প্রধানমন্ত্রী? বিএনপির প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশের সবারই প্রধানমন্ত্রী, কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী ওনাদের প্রধানমন্ত্রীকে মারতে চায়। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। দেশের জনগণ তারেক রহমানকে ভাগ বাটোয়ারা করে ছিঁড়ে বিড়ে একেবারে খাইয়ে ফেলবে। সুতরাং বাইচে থাকার জন্য তাকে অনতি বিলম্বে পালাইয়া যেতেই হবে। এছাড়া বাইচে থাকার কোনো রাস্তা ওর সামনে খোলা নাই। রাজনীতিতে অশনি সংকেত, একযোগে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। দর্শক, বিএনপি সরকারের মন্ত্রীদের যে ইঙ্গিত, যে ইশারা, ইজ ভেরি ডেঞ্জারাস। বিএনপি জামাতের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। জনাব তারেক রহমান, আপনার কি লজ্জা শরম বলে কোনো কিছু নাই? বাংলাদেশের মানুষ যে আপনাকে থুথু মারে, আপনি কি সেটা জানেন? এই লন্ডন থেকে 17 বছরে কি শুধুমাত্র কার্ডের ব্যবসা করা শিখে এসেছেন, আর কোনো কিছু শিখেন নাই? ভয়াবহ প্রভাব পড়েছে তারেক রহমানের উপর। আজকে জামাত কর্মীদের অ্যাকশনে সারা দেশে তুলপার পরিস্থিতি। একদিকে বিএনপি কর্মীরা, অন্যদিকে জামাত কর্মীদের মধ্যে মুখোমুখি দাহ পাল্টে দেওয়া চলছে। এরই মধ্যে তারেক রহমানের ক্ষতি হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে বাংলাদেশের রাজপথের অবস্থা এবং এই নিয়ে সংসদের মধ্যেও যে উত্তাল পরিস্থিতি হয়, সেই উত্তাল পরিস্থিতির মধ্যে কি কি ঘটনা ঘটতেছে সেই সব দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এরই মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, যে ক্লিপগুলো আপনারা একটু মিস করবেন না। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। দেশের জনগণ তারেক রহমানকে ভাগ বাটোয়ারা করে ছিঁড়ে বিড়ে একেবারে খাইয়ে ফেলবে। সুতরাং বাইচে থাকার জন্য তাকে অনতি বিলম্বে পালাইয়া যেতেই হবে। এছাড়া বাইচে থাকার কোনো রাস্তা ওর সামনে খোলা নাই। ফ্যাসিস্ট তারেক সরকারের ভিতরগত অবস্থা খুব বেশি একটা ভালো না। নাট বল্টু খুবই লুজের দিকে। নিজ দলের সিনিয়র নেতাদেরকে সেফ এক্সিটের জন্য বিভিন্ন জায়গায় পায় তারা করতেছে বলেও শোনা যাচ্ছে। যে কোনো সময় ক্ষমতা হস্তান্তর করে ভাইগা যাওয়ার সম্ভাবনাই বেশি। মনে রাখবেন, দেশের মধ্যে যখন সংকটটা বেশি তীব্র দেখা দিচ্ছে, তখনই তার পক্ষে তিনি একটা কার্ড নিয়ে হাজির হইতেছেন। সম্প্রতি তিনি বলতেছেন মা বোনদের গ্যাসের সংকটের জন্য গ্যাস কার্ড দেওয়া হবে। আরে হারামজাদা, সমস্যা আমাদের গ্যাসের, তুই গ্যাস নিয়ে আয়, তোর কার্ড দিয়ে কি হবে? সমস্যা কৃষকে তার সেচ দিতে পারে না, সার পায় না, সব সময় মতো তাদের কীটনাশক তারা পাইতেছে না। এই মুহূর্তে জমিগুলো শুকিয়ে খায়ের খা হয়ে গেছে, পানি দিতে পারতেছে না তেলের অভাবে। সেই দিকে না যে ও দিতেছে কৃষি কার্ড। কার্ড দিয়ে মানুষ কি করবে একবার বলুন? আজকে হাসপাতালগুলোতে চিকিৎসা নাই। হামভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত 300 জন শিশু মারা গেছেন। 50,000 শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। টিকা এখন পর্যন্ত এই সরকার আমদানি করতে পারে নাই। সম্প্রতি সময় দেখতেছি জলাতঙ্ক রোগেরও ভ্যাকসিন পাওয়া যাইতেছে না। স্বাস্থ্য খাতের এই সমস্যা মোকাবেলায় ফ্যাসিস্ট তারেক যুগপৎ কোনো পদক্ষেপ গ্রহণ না করে তিনি নিয়ে এসেছেন মেডিকেল কার্ড। বর্তমান সময়ের ভয়াবহ সমস্যাগুলো নিয়ে যুগপৎ কোনো পদক্ষেপ এই ফ্যাসিস্ট তারেক না নিয়ে মানুষকে আইওয়াশ করার লক্ষ্যে তিনি কার্ড নিয়ে হাজির হন। জনগণকে এখন একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে একটি যুগপৎ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট তারেকের হাতে লাল কার্ড ধরিয়ে দিতে হবে। তা না হলে এই জাতির মুক্তি মিলবে না। মুক্তির জন্য লাল কার্ড তৈরি রাখতে হবে ফ্যাসিস্ট তারেকের জন্য। খুব চাঞ্চল্যকর একটা খবর। 5 আসনের জামাতের যিনি এমপি বর্তমান, তার উপরে হামলা হয়েছে গত শুক্রবারে, পৈশাচিক হামলা। তিনি একটি পেট্রোল পাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার গাড়ির তেল ফুরিয়ে গিয়েছিল। তিনি তেল নেবার জন্য পেট্রোল পাম্পে যান এবং সেখানে দীর্ঘ লাইন। তিনি একজন এমপি হয়েও, সংসদ সদস্য হয়েও লাইনে দাঁড়ান, নিয়মের ব্যত্যয় করেন না। এরপরে লম্বা লাইন দেখে তিনি গাড়ি থেকে নেমে সরল মনে ওই তেল পাম্পে যারা লাইন ধরে দাঁড়িয়েছিল তাদের সাথে কুশল বিনিময় করেন, কথাবার্তা বলেন। ঠিক এর কিছুক্ষণের ভিতরেই বিএনপির একদল সশস্ত্র বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা ওই এমপির গাড়ি বহরে হামলা চালায় এবং তার গাড়ির কাঁচ ব্যাপকভাবে ভাঙচুর করে এমপি মহোদয়কে দ্রুত সেখান থেকে নিয়ে পাশের মসজিদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই সন্ত্রাসী বাহিনী মসজিদের ভিতরেও হামলা চালায়। মসজিদের ভিতরে গিয়ে তারা দরজার উপরে লাথি মারে, জানালা ভাঙতে চায় এবং এমপির কথা অনুযায়ী যদি তারা মসজিদের দরজা ভাঙতে পারতো তাহলে তাকে হত্যা করতো, মেরে ফেলতো তাকে। হ্যাঁ, এটি নিশ্চিত তাকে মেরে ফেলতো। এখন এই এমপির উপরে কেন এরকম হামলা হলো, পৈশাচিক হামলা, এরকম নারকীয় হামলা কেন বিএনপির ওই উগ্রবাদী গোষ্ঠীটি করতে গেল? এর পিছনের ভয়ঙ্কর একটি
তথ্য, একটি সত্য বেরিয়ে এসেছে। সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কেন তারা এই বর্তমান সময়ে এসে জামাত শিবিরের উপরে এরকম হামলে পড়েছে, একটা কারণ আছে না? হঠাৎ করে কেন তারা জামাত শিবিরের উপরে একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে? যেখানে পাচ্ছে সেখানেই তারা কুপিয়ে কুপিয়ে কারো পায়ের রক কেটে দিচ্ছে, কারো হাত কেটে দিচ্ছে, কারো কবজি কেটে দিচ্ছে, এবং দেশীয় সকল অস্ত্র, রামদা, কিরিচ, চাপাতি, হাসুয়া, এইগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে। কেন? আসুন আগে একটা ভিডিও দেখি। এই ভিডিওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 3 দিন আগের এই ভিডিওটা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রতিবাদ সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এইরকম অবস্থান তৈরি হয়েছে, এইটা দেখার পরে দেশের আওয়ামী লীগ, বিএনপি এবং বাম রাজনীতি যারা করে তাদের মাথা ঠিক থাকার কথা? মোটেই ঠিক থাকার কথা না। কারণ কি? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মিনি ক্যান্টনমেন্ট। বলা হয়ে থাকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট হচ্ছে উত্তরপাড়া, আর রাজনৈতিক দলের ক্যান্টনমেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তরপাড়া যে রাজনৈতিক দলের আন্ডারে থাকে সেই রাজনৈতিক দলের পরাজয় খুব কম ঘটে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যান্টনমেন্টটা যার দখলে থাকে, এই দুইটা যদি কেউ সমন্বয় সাধন করতে পারে তাহলে তাকে আর ক্ষমতা থেকে নামানো যায় না, যেটা করেছিল আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখলে রেখেছিল ছাত্রলীগকে দিয়ে, আর এই উত্তরপাড়া দখলে রেখেছিল তার অনুগত লোকদের বসিয়ে। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত জনশক্তি ছাত্র শিবিরের, এটা দেখার পরে তো কারোর মাথা ঠিক থাকার কথা না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই ভিডিও তো 3 দিন আগের, অথচ গ্যাঞ্জাম শুরু হয়েছে আরো 1 সপ্তাহ আগে থেকে। হ্যাঁ, এটা আমরা আপনারা সাধারণ মানুষ যারা, তারা এইগুলোর খোঁজখবর না রাখলেও যারা রাজনীতি করে, গোয়েন্দা সংস্থা, তারা সরকারকে ঠিকই এই বার্তা দেয় যে অমুক জায়গায় আপনার কি অবস্থান এবং অন্যদের কি অবস্থান, এটা তারা জানতো। এবং এই খবর উপর মহলে চলে গিয়েছিল বলেই উপর মহল থেকে তাদেরকে একেবারে কেটে সাইজ করার, যেমন কোনো গাছ যখন বেশি বড় হয়ে যায় কেটে কেটে বনসাই করে রাখে, এই পরিকল্পনা। তো এই রিপোর্ট পাওয়ার পরে তারা যখন দেখলো যে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতেই একই অবস্থা, যেখানেই ছাত্র শিবির মিছিল করুক না কেন সব জায়গায় তাদের এরকম জনশক্তি তৈরি হয়েছে, তখন তাদের যে স্লোগান, সেই স্লোগান নিয়ে মাঠে নামলো। কি স্লোগান? এই স্লোগান কিন্তু ছাত্রলীগ এবং ছাত্র দল, বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকেরই একই স্লোগান। আসুন এই যে এই স্লোগানটা, 2 দিন আগের স্লোগান একটু শুনুন। রাজনীতিতে অশনি সংকেত, একযোগে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। দর্শক, বিএনপি সরকারের মন্ত্রীদের যে ইঙ্গিত, যে ইশারা, ইজ ভেরি ডেঞ্জারাস। বিএনপি জামাতের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। ঘটনা বা ঘটনার নাটাই বাংলাদেশে না, এটা ভিন দেশি ডিপ স্টেট আমাদের নিয়ে খেলছে। বিষয় বাংলাদেশে সম্ভাব্য জঙ্গি হামলা। দর্শক দেখেন কতটা অ্যালার্মিং নিউজ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন দেশে জঙ্গি তৎপরতা নাই, এবং এটা ফেসিবাদী আমলের কার্ড। দেশে জঙ্গি তৎপরতা নেই। কিছু উগ্রবাদী আছে যেটা সারা পৃথিবীতে আছে, নর্মাল কথা, এটাই সঠিক কথা। কারণ আমরা হাসিনার আমলে দেখেছি যে জঙ্গি নাটক সাজানো হতো, এবং কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে, হ্যাঁ প্রকৃত জঙ্গি ছিল, প্রকৃত জঙ্গি যাদের উত্থান হয়েছিল তাদেরকে বিএনপি সরকারই ফাঁসি দিয়েছে। এরপরেও টুকটাক জঙ্গি ছিল, কিন্তু সংখ্যায় সেটা বেশি না, আর তাদেরকে দমন করা হয়েছে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই জঙ্গিবাদ এটা একটা কার্ড, এবং জঙ্গিবাদের ধোয়া তুলে বিরোধী দলের উপর নির্যাতন করা হতো। বিএনপিকে জঙ্গিবাদের মদতদাতা বলা হতো, এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যে আওয়ামী লীগ সরকার পশ্চিমাদের সমর্থন আদায় করতো জঙ্গি নাটক সাজিয়ে। তারা দেখাতো যে বাংলাদেশের জঙ্গি, আর এই জঙ্গিদের সাথে কানেকশন আছে বিএনপি এবং জামাতের। অতএব কিসের নির্বাচন, কিসের ভোট, আওয়ামী লীগকেই লাগবে, আর পশ্চিমা তো জঙ্গিবাদ ফোবিয়ায় ভোগে, অথবা এটা তাদের কাছে একটা এজেন্ডা। এই কারণে পশ্চিমাদেরকে ম্যানেজ করে বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য, কিংবা অ্যাট এনি কস্ট আওয়ামী লীগকে দরকার এই বৈধতা উৎপাদনের জন্য ভারতের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে, আরো নানান দেশের কাছে, ইউরোপের কাছে, ইউরোপীয় ইউনিয়নের কাছে এই জঙ্গি নাটক আওয়ামী লীগ সরকার করতো। এই কথাটাই বলেছেন সালাউদ্দিন আহমেদ, বেশ ভালো কথা। কিন্তু আমাদের আরেক মাননীয় মন্ত্রী বলছেন, তথ্যমন্ত্রী, দেশে জঙ্গি আছে, এই সরকার প্রতিহত করবে। মিলছে কিছু? স্বরাষ্ট্রমন্ত্রী চাইতে তথ্যমন্ত্রী বেশি বুঝেন। একজন বলছে দেশে জঙ্গি নাই, আরেকজনে বলছেন দেশে জঙ্গি আছে, আমরা প্রতিহত করব। আবার ডাক্তার জাহেদ টেক তিনিও বলছেন যে জঙ্গি আছে। বিষয়টা ইন্টারেস্টিং না? স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ বিপরীত কথা বলছেন অন্যান্য মন্ত্রীরা। ডাক্তার জাহেদ টেকও কিন্তু মন্ত্রী, ফুল মন্ত্রী মর্যাদা, উপদেষ্টা, পাওয়ারফুল মন্ত্রী, গুপ্ত ছিলেন। ডাক্তার জাহেদ, খলিল রহমান, সৈয়দ আবদুল্লাহ এরা কিন্তু গুপ্ত ছিলেন।
এখন এইটার তাৎপর্যটা কি, রহস্যটা কি? প্রথম কথা হচ্ছে আমরা আন্তর্জাতিক কনফ্লিক্টের ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছে। হয়তো পৃথিবীর বিভিন্ন দেশের ডিপ স্টেট আমাদের নিয়ে খেলছে। বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গি দমন করো, এটা ভারত এই অ্যাসাইনমেন্ট হয়তো দিয়েছে। আর ভারতের কাছে জঙ্গিবাদের সংজ্ঞা আছে, যারা ভারত বিরোধী তারাই জঙ্গি। জঙ্গিবাদের যে একটা একাডেমিক সংজ্ঞা আছে, এক্সট্রিমিস্ট, বিশেষ করে ইসলামিক জঙ্গি, জঙ্গি হিন্দু জঙ্গি আছে, আরএসএস এর বেশিরভাগই জঙ্গি। কিন্তু ইসলামিক জঙ্গি বলতে যা বোঝায়, তার সংজ্ঞাটা প্রসঙ্গক্রমে আপনাদের অবগতির জন্য জানানো দরকার। হ্যাঁ, ইসলামের জঙ্গিবাদ হারাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়গুলো টক অফ দ্য কান্ট্রি, নিশ্চয়ই তার মধ্যে আলোচনার তুঙ্গে সারা দেশে জঙ্গি হামলার আশঙ্কার বিষয়টি। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না। আবার দেশে জঙ্গিবাদী কার্যক্রম নিয়ে সরকারের এক এক কর্তা ব্যক্তি এক এক ধরনের কথাবার্তা বলছেন। বিষয়টি আসলে কি, অসঙ্গতিটা আসলে কোথায়? গত বৃহস্পতিবার আমরা সবাই জানি, খোদ পুলিশের হেডকোয়ার্টার্স থেকে পুলিশের সব ইউনিটকে চিঠি দেওয়া হলো যে সারা দেশে বা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এই জন্য জাতীয় সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এবং বলা হচ্ছিল যে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে বাংলাদেশে যারা সম্পৃক্ত তারা এই জঙ্গি হামলা করতে পারে। এই বিষয়টি তো আমরা সবাই জানি। প্রত্যেকটা গণমাধ্যমে, সে কি প্রিন্ট মিডিয়া, কি ইলেকট্রনিক্স মিডিয়া, কি অনলাইন মিডিয়া, এবং মানুষের মুখে মুখে এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পুলিশ হেডকোয়ার্টার্সের এই চিঠি সম্পর্কে তিনি কিছুই জানেন না। এটা কি বিশ্বাসযোগ্য? আর যদি সত্যিই তিনি না জেনে থাকেন, তাহলে পুলিশ বাহিনী আসলে কার অধীনে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটাও বা কি? অথবা মানে খুব সিম্পলি যদি বলি যে তিনি কি দেশের কোনো খোঁজ খবর রাখেন না? তিনি কোনো গণমাধ্যম মানে পেপার পত্রিকা পড়েন না, টেলিভিশন সংবাদ দেখেন না? মঙ্গলবার কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন যে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার সংক্রান্ত পুলিশের চিঠি সম্পর্কে আমি অবগত নই। আর সাধারণত রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। জেনে হয়তো অবাক হবেন, দেশে এখন যে লোডশেডিং বা বিদ্যুৎ ঘাটতি, এর পেছনেও ডক্টর ইউনূস সরকারের হাত আছে। ইউনূস সরকারের 18 মাসের দুঃশাসনের ফিরিস্তি দিতে দিতে আমরা ক্লান্ত। কিন্তু যে কোনো সেক্টর নিয়ে আলোচনা করতে গেলেই দেখা যায় সেখানে বিপুল সংকট এবং জটিলতা তৈরি করে রেখে গেছেন ডক্টর ইউনূসের সরকার। শনিবার দেশের বিদ্যুৎ চাহিদা ছিল পিক আওয়ারে 16,900 মেগাওয়াট, আর সরবরাহ ছিল মাত্র 14,000-এর মতো। ঘাটতি প্রায় 3,000 মেগাওয়াট, মানে অন্তত 4 ঘন্টা লোডশেডিং। কিন্তু বাস্তবে কোথাও কোথাও 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং চলছে। ঢাকা ও চট্টগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গিয়ে ভুগতে হচ্ছে গ্রামের মানুষকে। লোডশেডিং এর বড় একটি কারণ হলো আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়া। দেশে যখন জ্বালানি সংকট, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি, ঠিক তখনই আদানির বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেল কেন? আদানি জানিয়েছে তাদের একটি ইউনিটের বিয়ারিংয়ে গন্ডগোল দেখা দেয় এই সংকট। আপনি ভাবতে পারেন, সেই ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্রে বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ার সাথে ডক্টর ইউনূসের কি সম্পর্ক? উত্তরটা আদানিই দিয়েছে। তারা বলছে বাংলাদেশের কাছে তাদের বিপুল পরিমাণ বকেয়া, টাকাটা পেলেই তারা বিয়ারিং সহ কারিগরি ত্রুটিগুলো সারিয়ে আবার উৎপাদনে যেতে পারবে। কত টাকা পাবে আদানি? 2025 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে আদানির মোট বকেয়া ছিল প্রায় $70 কোটি। বিদ্যুতের ঘাটতি মেটানোর লক্ষ্যে কিছু টাকা শোধ করা শুরু করে ইউনূস সরকার, কিন্তু নভেম্বর থেকেই আবার পরিশোধ বন্ধ করে দেয়। এর ফলে বকেয়া আবার বাড়তে শুরু করে। 29 জানুয়ারি আদানি চিঠি দিয়ে জানায় তাদের পাওনা $57 কোটি 20 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,978 কোটি টাকা। তখনই চিঠিতে তারা সতর্ক করে দেয় বকেয়া পরিশোধের দেরির কারণে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে, এবং ঠিক তাই হয়েছে। এখন তাহলে প্রশ্ন, ইউনূস সরকার আদানির বিল শোধ করেনি কেন? এই প্রশ্নের উত্তরে একটু পেছনে যেতে হবে। ভারতের আদানি গ্রুপ পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি সংস্থাগুলোর একটি। 2017 সালের 5 নভেম্বর শেখ হাসিনা সরকারের আমলে ভারতের ঝাড়খণ্ডে আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 25 বছর ধরে বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ। 2023 সালের মার্চে প্রথম ইউনিট থেকে 750 মেগাওয়াট সরবরাহ শুরু হয়। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট চালু হয়। 2024 সালে হাসিনা সরকারের পতন হলে ইউনূস সরকার এই চুক্তি পর্যালোচনার জন্য জাতীয় কমিটি করে। 2026 সালের 20 জানুয়ারি কমিটি তাদের রিপোর্ট দেয়।
রিপোর্টে দাবি করা হয়েছে এই চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।